প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। ব্যবস্থাপনা বিভাগ, লক্ষ্মীপুর সরকারি কলেজ কর্তৃক আয়োজিত অনার্স দ্বিতীয় বর্ষের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের ক্লাস পরিচালনায় তোমাদের সাথে আছি আমি মোহাম্মদ মঞ্জুর আহমেদ ভূঁইয়া, প্রভাষক, ব্যবস্থাপনা বিভাগ, লক্ষ্মীপুর সরকারি কলেজ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি তোমরা আল্লাহর অশেষ মেহেরবানিতে ভালো আছো এবং ভালো থাকার যে একটি অন্যতম উপায় বা উপলক্ষ হচ্ছে গৃহে অবস্থান করা। তোমরা গৃহে অবস্থান করছো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা নিশ্চয় অবগত আছো তোমাদের সাথে আমি ব্যবসায় গণিত কোর্সটি পড়িয়ে থাকি, কিন্তু কিছু সীমাবদ্ধতার কারণে ব্যবসায় গণিত ক্লাসটি এই সপ্তাহে নেওয়া সম্ভব হয়নি। আশা করছি পরিস্থিতি উন্নতি হলে বা লকডাউন শিথিল হলে কলেজ স্টুডিও থেকে আমরা ব্যবসায় গণিত ক্লাসটি নিতে পারব। তো তোমাদের সাথে আজকের আলোচনার বিষয় হচ্ছে তোমাদের মানব সম্পদ ব্যবস্থাপনা চ্যাপ্টারের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়, মানব সম্পদ সংগ্রহ অথবা হিউম্যান রিসোর্স রিক্রুটিং চ্যাপ্টারটি। তো চলো দেখে নেওয়া যাক আজকে আমরা আমাদের এই চ্যাপ্টারটি থেকে কি কি বিষয় সম্পর্কে জানতে পারবো বা আমরা কি কি বিষয় সম্পর্কে আলোচনা করব। প্রথমত, মানব সম্পদ সংগ্রহ বলতে আমরা কি বুঝে থাকি? মানব সম্পদ সংগ্রহের কি কি পদক্ষেপ রয়েছে? মানব সম্পদ সংগ্রহের ক্ষেত্রে কি কি বিষয় প্রভাব বিস্তার করে থাকে? মানব সম্পদ সংগ্রহ বা রিক্রুটিং এর উৎস বা পদ্ধতি। মানব সম্পদ সংগ্রহের ক্ষেত্রে কি কি বাধা বা সীমাবদ্ধতা রয়েছে সেগুলো সম্পর্কে আলোচনা করব। অভ্যন্তরীণ উৎস থেকে মানব সম্পদ সংগ্রহের সুবিধা এবং অসুবিধা নিয়ে আলোচনা করব। বাহ্যিক উৎস থেকে মানব সম্পদ সংগ্রহের সুবিধা ও অসুবিধা এবং মানব সম্পদ সংগ্রহের ক্ষেত্রে কোন উৎসটি উত্তম সেটি সম্পর্কে আলোচনা করব আমরা। তো চলো আজকের আমাদের এই চ্যাপ্টারের প্রথম প্রশ্ন, মানব সম্পদ সংগ্রহ কি আমরা একটু দেখে নিই। আমরা জানি একটা প্রতিষ্ঠানের দুইটি উপাদান নিয়ে একটি প্রতিষ্ঠান গঠিত হয়। একটি হচ্ছে মানবীয় উপাদান, অন্যটি হচ্ছে অমানবীয় বা বস্তুগত উপাদান। এই দুইটি উপাদানের সমন্বয়ে একটি প্রতিষ্ঠানের সফলতা নির্ভর করে। আর এই অমানবীয় উপাদানকে সঠিকভাবে পরিচালনা করার জন্য মানবীয় উপাদানের দক্ষতা এবং যোগ্যতা বিশেষভাবে গুরুত্বপূর্ণ। অর্থাৎ মানবীয় উপাদানের দক্ষতা এবং যোগ্যতার উপরে অন্যান্য উপাদানের সফলতা নির্ভর করে। আর দক্ষ ও যোগ্য মানব সম্পদের প্রাপ্যতা নিশ্চিত করার জন্য অন্যতম উপায় হচ্ছে মানব সম্পদ সংগ্রহ। সংগঠন কাঠামো অনুযায়ী প্রতিষ্ঠানের সৃষ্ট পদে মানব সম্পদের চাহিদা পূরণ করার লক্ষ্যে সম্ভাব্য প্রার্থী আকৃষ্ট করার প্রক্রিয়াকে মানব সম্পদ সংগ্রহ বলে। দুঃখিত, এখানে মানব সম্পদ সংগ্রহ হবে, মানব সম্পদ সংগ্রহ বলে। প্রতিষ্ঠানের কাঠামো অনুযায়ী প্রতিষ্ঠানের সৃষ্ট পদে আমরা জানি একটি নব্য সৃষ্ট প্রতিষ্ঠান
বা একটি বিদ্যমান প্রতিষ্ঠানে অবশ্যই মানব সম্পদের চাহিদা রয়েছে। প্রতিষ্ঠান তার মানব সম্পদ নীতিমালা অনুযায়ী ওই প্রতিষ্ঠানে কি পরিমাণ মানব সম্পদ লাগবে বা সৃষ্ট শূন্যপদ কতগুলো রয়েছে সেই অনুযায়ী অর্থাৎ মানব সম্পদের চাহিদা পূরণ করার লক্ষ্যে যে প্রক্রিয়াটা চালু করে সেটাকে বলা হচ্ছে মানব সম্পদ সংগ্রহ। এক্ষেত্রে প্রখ্যাত মানব সম্পদ বিশারদ ডিসেনজো এবং এসপি রবিন্স বলেছেন, রিক্রুটিং ইজ দ্য ডিসকভারিং অফ potential candidates for actual and anticipated organizational vacancies. It is a linking activity bringing together those whose jobs to fill and those seeking job. অর্থাৎ সংগ্রহ হচ্ছে একটি প্রতিষ্ঠানের বর্তমান এবং ভবিষ্যতে শূন্য স্থানগুলো পূরণ করার জন্য সম্ভাব্য বা সম্ভাবনাময় বা যোগ্য প্রার্থীদেরকে খুঁজে বের করার একটি প্রক্রিয়া। অর্থাৎ হচ্ছে একটা প্রতিষ্ঠানের যেই শূন্য পদ রয়েছে বা ভবিষ্যতে যে পদগুলো শূন্য হতে পারে বা খালি হতে পারে সেই পদগুলোকে পূরণ করার জন্য সম্ভাবনাময় কর্মীদেরকে খুঁজে বের করার একটি পদ্ধতি। এটি ইজ এ লিঙ্কিং অ্যাক্টিভিটি, এটি হচ্ছে একটি সংযোগকারী কাজ। ব্রিঙ্গিং টুগেদার, যেটা একত্র করে দোজ হোজ জবস টু ফিল অ্যান্ড দোজ সিকিং জব। অর্থাৎ এটা নিয়োগকারী কর্তৃপক্ষ এবং চাকরি প্রার্থীদের মধ্যে একটি সংযোগকারী ক্ষেত্র হিসাবে কাজ হিসাবে গণ্য করা হয়। এছাড়াও R.W. গ্রিফিনের মতে, রিক্রুটিং ইজ দ্য প্রসেস অফ অ্যাট্রাক্টিং কোয়ালিফাইড পারসন টু অ্যাপ্লাই ফর দ্য জবস দ্যাট আর ওপেন। অর্থাৎ রিক্রুটিং হচ্ছে একটি প্রক্রিয়া যার মাধ্যমে সম্ভাবনা প্রার্থীদেরকে প্রার্থী বা যোগ্য ব্যক্তিদেরকে যেই যে জবগুলো আছে সেগুলোর জন্য আকৃষ্ট করার একটি উপায়। তাহলে আমরা উল্লিখিত আলোচনা থেকে আমরা বুঝতে পারছি যে মানব সম্পদ সংগ্রহ হচ্ছে এমন একটা উপায় যার মাধ্যমে প্রতিষ্ঠানের যে সৃষ্ট বা শূন্য পদগুলো রয়েছে সেটার জন্য সম্ভাব্য প্রার্থীদেরকে বা সম্ভাবনাময় প্রার্থীদেরকে আকৃষ্ট করার একটি উপায় বা পদ্ধতি। মানব সংগ্রহ বা রিক্রুটিংয়ের পদক্ষেপ। প্রথম পদক্ষেপ মানব সম্পদ সংগ্রহের সেটি হচ্ছে নীতি ও কার্য বিশ্লেষণ, অর্থাৎ হচ্ছে পলিসি অ্যান্ড জব অ্যানালাইসিস। এটি হচ্ছে মানব সম্পদ সংগ্রহের প্রথম কাজ, যার মাধ্যমে একটি প্রতিষ্ঠানের মানব সম্পদ নীতি কী রকম হবে সেটি নির্ধারণ করতে হয়, মানব সম্পদ সংগ্রহের নীতি নির্ধারণ করতে হয় এবং প্রতিষ্ঠানের কাজের স্বরূপ বিশ্লেষণ করে কি ধরনের কতজন কর্মী সেখানে নিয়োগ দেওয়া হবে সেটি নির্ণয় করা হয়। এবং এই ক্ষেত্রে একটা কর্মীর কি যোগ্যতা লাগবে, অর্থাৎ কি জব রেসপন্সিবিলিটিস লাগবে সেগুলো এক্ষেত্রে নির্ধারণ করা হয়ে থাকে। তাহলে আমরা বলতে পারি যে প্রতিষ্ঠানের বর্তমান ও ভবিষ্যৎ চাহিদার আলোকে কর্মী প্রাপ্তির গুরুত্ব এবং কর্মী প্রাপ্তির সম্ভাব্যতা যাচাই, এটি হচ্ছে মানব সম্পদ সংগ্রহের প্রথম কাজ, যেটাকে বলবো হচ্ছে নীতি ও কার্য বিশ্লেষণ। সেকেন্ড ওয়ান হচ্ছে কর্মীর উৎস নির্ধারণ। কর্মীর উৎসাহন, অর্থাৎ আমরা মানব সম্পদ সংগ্রহ কিভাবে আমরা মানব সম্পদ সংগ্রহ করব বা কোন উৎস আমরা সেক্ষেত্রে বিবেচনা করব।
এক্ষেত্রে আমরা পরবর্তীতে সেই প্রশ্নটি দেখব। মানব সম্পদ সংগ্রহের আমাদের দুইটি উৎস রয়েছে সাধারণত, একটি হচ্ছে অভ্যন্তরীণ উৎস, একটি হচ্ছে বাহ্যিক উৎস। এখন একটি প্রতিষ্ঠানের মানব সম্পদ কর্মকর্তা বা ব্যবস্থাপক কোন উৎস থেকে কর্মী সংগ্রহ করবে সেটি আগে থেকেই নির্ধারণ করার প্রয়োজন হতে হয়। এক্ষেত্রে বিবেচ্য যে যেই উৎস থেকে মানব সম্পদ সংগ্রহ করলে সেটি সর্বাধিক মিতব্যয়ী হবে এবং হচ্ছে কর্মীর সর্বাধিক এবং কাম্য ব্যবহার নিশ্চিত করা যাবে, সেই উৎস থেকেই মানব সম্পদ সংগ্রহ করতে হবে। থার্ড ওয়ান হচ্ছে অধিযাচন ও আবেদনপত্র আহ্বান, রিকুইজিশন অ্যান্ড ইনভাইটেশন অফ অ্যাপ্লিকেশনস। এখানে অধিযাচন বলতে বোঝানো হচ্ছে যে প্রতিষ্ঠানের যে মানব সম্পদ ব্যবস্থাপক রয়েছে তিনি এক্ষেত্রে প্রতিষ্ঠানের আমরা জানি বিভিন্ন বিভাগ রয়েছে, প্রত্যেকটি বিভাগে কি পরিমাণ মানব সম্পদ দরকার সেটির জন্য সংশ্লিষ্ট বিভাগীয় নির্বাহীদেরকে তিনি জ্ঞাত করেন। পরবর্তীতে নির্বাহীরা তাদের তাদের স্ব ডিপার্টমেন্টে সৃষ্ট মানব সম্পদের অধিযাচন মানব সম্পদ ব্যবস্থাপককে পাঠান এবং সেই অনুযায়ী মানব সম্পদ ব্যবস্থাপক আবেদনপত্র আহ্বান করে থাকেন। এই আবেদনপত্র আহ্বানের জন্য মানব সম্পদ ব্যবস্থাপক কতগুলো মাধ্যম ব্যবহার করতে পারে। যেমন যদি আমরা বলি হচ্ছে আনুষ্ঠানিক, সেটা হতে পারে আনুষ্ঠানিক বিজ্ঞাপন হতে পারে, যেমন হচ্ছে পত্রপত্রিকা, ম্যাগাজিন বা নোটিশ বোর্ডের মাধ্যমে বিজ্ঞাপন দিতে পারে, অথবা অনানুষ্ঠানিক বিজ্ঞাপনের মাধ্যমেও মানব সম্পদ সংগ্রহের জন্য আবেদনপত্র আহ্বান করতে পারে। এছাড়াও প্রাতিষ্ঠানিক প্রতিনিধি নিয়োগের মাধ্যমে এবং বিভিন্ন বাণিজ্যিক উৎস বা এজেন্সি বা সংস্থার মাধ্যমে আবেদনপত্র প্রদান করতে পারে। আবেদনপত্র গ্রহণ, বাছাই ও মূল্যায়ন, এটি মানব সম্পদ সংগ্রহের চতুর্থ ধাপ। যেই ধাপে আবেদনপত্র অর্থাৎ সম্ভাব্য প্রার্থীরা যে আবেদনপত্র প্রদান করে সেটিকে গ্রহণ করে সেগুলোকে যথাযথ প্রক্রিয়ায় যাচাই বাছাই করা হয় এবং পরিশেষে সংশ্লিষ্ট আবেদনপত্রে যথাযথ চাকরির শর্তাদি পূরণ করেছে কিনা সেগুলো মূল্যায়ন করা হয়, অর্থাৎ যেটিকে আমরা স্ক্রিনিং বলে থাকি। এক্ষেত্রে মানব সম্পদ ব্যবস্থাপক বা সংশ্লিষ্ট মানব সম্পদ কর্মকর্তা পুঙ্খানুপুঙ্খানুভাবে আবেদনপত্রগুলা যাচাই বাছাই এবং মূল্যায়ন করে থাকে। এক্ষেত্রে যে আবেদনপত্রগুলো অর্থাৎ যারা প্রতিষ্ঠানের উল্লেখিত শর্তগুলো পূরণ করবে সেই আবেদনপত্রগুলোকে রেখে বাকিগুলোকে ছাঁটাই করা হয়। এবং মানব সম্পদ ব্যবস্থাপনার পদক্ষেপের সর্বশেষ ধাপ হচ্ছে পরীক্ষণ ও নির্বাচন প্রক্রিয়ার জন্য নির্দিষ্টকরণ, অর্থাৎ এটি হচ্ছে মানব সম্পদ সংগ্রহের সর্বশেষ ধাপ, যেখানে সম্ভাব্য প্রার্থীদেরকে বিভিন্ন পরীক্ষা গ্রহণের মাধ্যমে সঠিক এবং যোগ্য কর্মী নির্বাচনের জন্য সুনির্দিষ্ট করা হয়। অর্থাৎ এখানে বিভিন্ন পরীক্ষা মাধ্যমে নির্বাচন করা হয়, যেমন সেটি হতে পারে লিখিত পরীক্ষা, সেটি হতে পারে মৌখিক পরীক্ষা বা অন্য কোনো বুদ্ধিমত্তা পরীক্ষা, অভিক্ষা। এই সংক্রান্ত কাজগুলোর মাধ্যমে মানব সম্পদ নির্বাচন করা হয়। এটি হচ্ছে মানব সম্পদ সংগ্রহের পদক্ষেপের সর্বশেষ ধাপ। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, চলো এখন আমরা দেখে নিই মানব সম্পদ সংগ্রহে প্রভাব বিস্তারকারী উপাদানগুলো কি কি। আচ্ছা, প্রথমত আমাদের স্থায়ী
বা অস্থায়ী চাহিদার ভিত্তিতে সংগ্রহ। আচ্ছা, স্থায়ী বা আমরা জানি হচ্ছে একটা প্রতিষ্ঠানে শুধুমাত্র স্থায়ী কর্মী নিয়োগ দেয় না, কিছু কিছু কর্মীদেরকে অস্থায়ী ভিত্তিতেও নিয়োগ প্রদান করে থাকে। সেক্ষেত্রে আহ, স্থায়ী কর্মীদেরকে নিয়োগ দেওয়ার ক্ষেত্রে মানব সম্পদ সংগ্রহের ক্ষেত্রে মানব সম্পদ ব্যবস্থাপককে বা সংশ্লিষ্ট ব্যক্তিবর্গকে যথেষ্ট যথেষ্ট সচেতনতার সাহায্যে বা আহ, যথেষ্ট বিচার বিশ্লেষণ করে সেক্ষেত্রে নিয়োগ দেওয়া হয়। আর আর অন্য ক্ষেত্রে অস্থায়ী নিয়োগ দেওয়ার ক্ষেত্রে সেক্ষেত্রে ততটা বিচার বিশ্লেষণ করার প্রয়োজন পড়ে না। তাহলে প্রথমত মানব সম্পদ ব্যবস্থাপককে দেখতে হবে যে প্রতিষ্ঠানে যে পদটিতে নিয়োগ দেওয়া হবে সেটি স্থায়ী না অস্থায়ী। স্থায়ী নিয়োগ দেওয়ার ক্ষেত্রে অবশ্যই বিচার বিশ্লেষণ করে উপযুক্ত এবং যোগ্য প্রার্থীকে নিয়োগ দিতে হবে। বেতন, ভাতা, কার্য পরিবেশ ও অন্যান্য সুবিধাদি। এটি বেতন একটি প্রতিষ্ঠানের শ্রমিক কর্মীদের কাছে বেতন ভাতা অত্যাধিক আহ, উৎসব অত্যাধিক গুরুত্বপূর্ণ হিসেবে কাজ করে থাকে। যেই প্রতিষ্ঠানের বেতন ভাতা আকর্ষণীয় এবং কার্য পরিবেশ উন্নত এবং অন্যান্য সুবিধাদি নিশ্চিত করে, সেই প্রতিষ্ঠানের মানব সম্পদ সংগ্রহের ক্ষেত্রে অধিক পরিমাণে আবেদনকারী বা অধিক পরিমাণে মানব সম্পদ আকৃষ্ট হয়। তথাপি যে প্রতিষ্ঠানের বেতন ভাতা কার্যপরিবেশ এবং অন্যান্য সুবিধাদি কম থাকবে সেই প্রতিষ্ঠানে কম সংখ্যক চাকরি প্রার্থী আবেদন করে। তাহলে বোঝাই যাচ্ছে যে একটি প্রতিষ্ঠানের বেতন ভাতা অবশ্যই মানব সম্পদ সংগ্রহে কতটা প্রভাব বিস্তার করে। প্রচলিত আইন কানুন ও সরকারি নিয়ন্ত্রণ। মানব সম্পদ সংগ্রহের ক্ষেত্রে দেশের প্রচলিত আইন কানুন এবং সরকারি বিভিন্ন সংস্থার নিয়ন্ত্রণ একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। সরকারি নিয়ন্ত্রণ বলতে সরকার অনেক ক্ষেত্রে মানব সম্পদ সংগ্রহের ক্ষেত্রে যে কোটা পদ্ধতি বা যেখানে জেলা কোটা, নারী কোটা বা উপজাতি কোটা, এই যে বিষয়গুলো মুক্তিযোদ্ধা কোটা, এই বিষয়গুলো বিবেচনা করতে হয়, যেটি কিনা একটি সুষ্ঠু মানব সম্পদ সংগ্রহের ক্ষেত্রে প্রভাব বিস্তার করে থাকে। প্রতিষ্ঠানের আয়তন। একটি প্রতিষ্ঠানের আয়তন যত বড় হবে সংগ্রহ কার্যক্রম সেখানে তত বেশি আকারে পরিলক্ষিত হবে। অর্থাৎ এটা বোঝা যাচ্ছে যে যেই প্রতিষ্ঠানের আয়তন বড় হবে সেই প্রতিষ্ঠানের প্রার্থীর সংখ্যাও অধিক হবে। আর অধিক হবে সেক্ষেত্রে ছোট ছোট প্রতিষ্ঠানে উপযুক্ত যোগ্যতা সম্পন্ন প্রার্থী ক্রম আকৃষ্ট হয় বড় প্রতিষ্ঠানের তুলনায়। প্রতিষ্ঠানের অবস্থান। একটি একটি প্রতিষ্ঠান কোথায় অবস্থিত সেটিও মানব সম্পদ সংগ্রহের ক্ষেত্রে প্রভাব বিস্তার করে। অর্থাৎ একটি প্রতিষ্ঠান যদি সুবিধাজনক অবস্থানে হয় অর্থাৎ শহর এলাকায় হয় সেক্ষেত্রে সেই প্রতিষ্ঠানটি অধিক সংখ্যক মানব সম্পদ সংগ্রহ করতে পারবে। এছাড়াও উন্নত যোগাযোগ, বাসস্থান সুবিধা, চিত্তবিনোদন সুবিধা সম্পন্ন এলাকায় অধিক হারে যোগ্যতম প্রার্থী সংগ্রহ করা সহজ হয়। প্রতিষ্ঠানের সম্প্রসারণ। একটি উন্নত সম্প্রসারণ প্রতিষ্ঠান সাধারণত একটি অবনতিশীল প্রতিষ্ঠানের চেয়ে অধিক হারে যোগ্যতম ও দক্ষতা সম্পন্ন প্রার্থী আকৃষ্ট করতে পারে। অর্থাৎ একটা প্রতিষ্ঠান যদি যদি সম্প্রসারিত হয় অর্থাৎ একটা প্রতিষ্ঠান যদি অবস্থান ভালো থাকে তাহলে সেই প্রতিষ্ঠানে অধিক পরিমাণে মানব সম্পদ আকৃষ্ট হয়। এবং সর্বশেষে প্রতিষ্ঠানের সুনাম ও স্থায়িত্ব। এটি প্রতিষ্ঠানের সুনাম অবশ্যই একটি মানব সম্পদ সংগ্রহের ক্ষেত্রে অন্যতম প্রভাব বিস্তারকারী উপাদান। একটি প্রতিষ্ঠানের সুনাম যদি ভালো হয় এবং যদি সেই প্রতিষ্ঠানটি সাফল্যের সাথে বাজারে অবস্থান করে তাহলে সেই প্রতিষ্ঠানটি অধিক পরিমাণ মানব সম্পদ আকৃষ্ট করতে পারে একটি
নিম্ন সুনামের অধিকারী প্রতিষ্ঠানের তুলনায়। তাহলে বোঝা যাচ্ছে এগুলো হলো মানব সম্পদ উপাদানের ক্ষেত্রে প্রভাব বিস্তারকারী উপাদান, যেগুলো মানব সম্পদ সংগ্রহে প্রভাব বিস্তার করে থাকে। চলো শিক্ষার্থী বন্ধুরা, এখন দেখে নেওয়া যাক মানব সম্পদ সংগ্রহের কি কি উৎস রয়েছে বা কোন কোন ক্ষেত্র থেকে মানব সম্পদ সংগ্রহ করা যেতে পারে। সাধারণত মানব সম্পদ সংগ্রহের দুইটি উৎস রয়েছে, তোমরা দেখতে পাচ্ছ। একটি হচ্ছে অভ্যন্তরীণ উৎস, আরেকটি হচ্ছে বাহ্যিক উৎস, অর্থাৎ হচ্ছে ইন্টারনাল সোর্স আর হচ্ছে এক্সটার্নাল সোর্স। আচ্ছা, অভ্যন্তরীণ উৎস। অভ্যন্তরীণ উৎস বলতে কি বোঝায়? প্রতিষ্ঠানে কর্মরত কর্মীদের মধ্য থেকে শূন্য পদ বা নতুন সৃষ্ট পদ পূরণ করা হলে তাকে অভ্যন্তরীণ উৎস থেকে কর্মী সংগ্রহ করে। তাহলে তোমরা বুঝতেই পারছো, একটা প্রতিষ্ঠানের অভ্যন্তর থেকে বা মধ্য থেকে, কর্মীদের মধ্য থেকে কর্মী সংগ্রহ করা হলে সেটাকে বলা হচ্ছে অভ্যন্তরীণ উৎস থেকে কর্মী সংগ্রহ। আর অভ্যন্তরীণ উৎস কর্মী সংগ্রহ বলতে আমরা নিম্নোক্ত পয়েন্টসগুলোকে দেখব। সেটি হচ্ছে পদোন্নতি। কর্মরত কর্মীদের দক্ষতা, যোগ্যতা ও অভিজ্ঞতা বিবেচনা করে কর্মীকে উচ্চতর পদে আসীন করা হলে তাকে পদোন্নতি বলে। অর্থাৎ একটা প্রতিষ্ঠানের কর্মীদের থেকে পদোন্নতি দিয়েও কর্মী সংগ্রহ করা যায়। সেক্ষেত্রে কর্মীদের দক্ষতা, যোগ্যতা ও অভিজ্ঞতা বিবেচনা করা হয়। শ্রমিক সংঘ বা লেবার ইউনিয়ন। একটি প্রতিষ্ঠানে আমরা জানি, বড় বড় প্রতিষ্ঠানে শ্রমিকদের স্বার্থ রক্ষার জন্য লেবার ইউনিয়ন বা শ্রমিক সংঘ গঠিত হয়ে থাকে। সেই শ্রমিক সংঘের সুপারিশেও প্রতিষ্ঠানের অভ্যন্তর থেকে কর্মী সংগ্রহ সংস্থান করা হয়। কর্মীদের সুপারিশ। জরুরি প্রয়োজনে বা অল্প সংখ্যক কর্মীর প্রয়োজন হলে কর্মরত কর্মীদের সুপারিশ অথবা আত্মীয় স্বজনদের মধ্য থেকে এই পদ্ধতিতে কর্মী সংগ্রহ করা হয়। সাধারণত কম দক্ষ বা আধা দক্ষ কর্মী এই পদ্ধতিতে সংগ্রহ করা হয়। অর্থাৎ একটি প্রতিষ্ঠানের অভ্যন্তরের কর্মীদের মধ্য থেকে সুপারিশের ভিত্তিতেও কর্মী সংগ্রহ করা একটি অভ্যন্তরীণ উৎস। এক্ষেত্রে সাধারণত আধা দক্ষ বা কম দক্ষ কর্মীদেরকে এই পদ্ধতিতে সংগ্রহ করা হয়ে থাকে। বদলি ও পদাবনতি। অর্থাৎ একটি প্রতিষ্ঠানের কর্মরত কর্মীদের পদ পরিবর্তন বা শাস্তিস্বরূপ পদাবনতি করেও প্রতিষ্ঠানের প্রয়োজনীয় কর্মী সংগ্রহ করা যায়। স্থায়ীকরণ। স্থায়ীভাবে সাময়িকভাবে নিয়োজিত কর্মীদেরকে স্থায়ীকরণের মাধ্যমেও কর্মী সংগ্রহ করা যায়। এছাড়াও প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সুপারিশের ভিত্তিতেও প্রতিষ্ঠানের অভ্যন্তর থেকে কর্মী সংগ্রহ করা যায়। কর্মী সংগ্রহের বাহ্যিক উৎস। কর্মী সংগ্রহের বাহ্যিক উৎসকে আবার দুই ভাগে ভাগ করা যায়। প্রথম একটি হলো অপ্রাতিষ্ঠানিক উৎস, আরেকটি হচ্ছে প্রাতিষ্ঠানিক উৎস। অপ্রাতিষ্ঠানিক উৎস সমূহ। ইন্টারনেট। অপ্রাতিষ্ঠানিক উৎসের মধ্যে একটি অন্যতম গুরুত্বপূর্ণ উৎস হচ্ছে ইন্টারনেটের মাধ্যমে কর্মী সংগ্রহের জন্য বিজ্ঞাপন প্রদান করা। বিজ্ঞাপন। অপ্রাতিষ্ঠানিক উৎসের মধ্যে অন্যতম আরেকটি হলো বিভিন্ন প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার মধ্যে বিজ্ঞাপন দিয়ে কর্মী সংগ্রহের জন্য বিজ্ঞাপন প্রদান করা। প্রতিষ্ঠানের ফটোকে অনেক সময় একটি প্রতিষ্ঠানের একটি ফটোকেই বিজ্ঞাপন প্রচার করতে দেখা যায় যে উক্ত প্রতিষ্ঠানে কর্মী নিয়োগ করা হবে। এভাবেও একটি প্রতিষ্ঠান তার বিজ্ঞাপন প্রচার করতে পারে। প্রাক্তন বা অবসরপ্রাপ্ত কর্মী। অনেক সময় কোনো প্রতিষ্ঠানের কোনো কর্মী অবসরপ্রাপ্ত হলেও তাকে পরবর্তীতে
নিয়োগদান করে নিয়োগদান করে একটি প্রতিষ্ঠানে কর্মী সংগ্রহ করা যায়। সেক্ষেত্রে ওই কর্মীর অবসরপ্রাপ্ত বা প্রাক্তন কর্মীর দক্ষতা অভিজ্ঞতাকে মূল্যায়ন করা হয়ে থাকে। মেধা শিকার। মেধা শিকার বলতে কি বোঝাচ্ছে? মেধা শিকার হলো একটি প্রতিষ্ঠানের কর্মী সংগ্রহের অপ্রাতিষ্ঠানিক উৎসের মধ্যে একটি অন্যতম উৎস। এর মাধ্যমে নবসৃষ্ট প্রতিষ্ঠান বা চলমান প্রতিষ্ঠানগুলো অন্য কোনো প্রতিষ্ঠানে কর্মরত দক্ষতা এবং যোগ্যতা সম্পূর্ণ কর্মীদের সাথে ব্যক্তিগত যোগাযোগ করে। ব্যক্তিগত যোগাযোগের মাধ্যমে তাদেরকে অধিকতর সুযোগ সুবিধা ও উচ্চতর আর্থিক সুবিধা দিয়ে প্রলুব্ধ করে নিজ প্রতিষ্ঠানে নিয়োগ দেয়। তাহলে তোমরা বুঝতেই পারছো যে এক্ষেত্রে একটি প্রতিষ্ঠান অন্য প্রতিষ্ঠানের অপেক্ষাকৃত যোগ্যতর এবং অভিজ্ঞতা সম্পন্ন কর্মীকে বিভিন্নভাবে প্রলুব্ধ করে তার নিজ প্রতিষ্ঠানে নিয়োগ করে। এটাকে বলা হচ্ছে যে মেধা শিকার বা ট্যালেন্ট হান্ট। নির্বাহী শিকার। মেধা শিকারের মতো নির্বাহী শিকারে একটি প্রতিষ্ঠান সাধারণত অন্য প্রতিষ্ঠানের বিশেষজ্ঞ অথবা অত্যন্ত সফল ব্যবস্থাপককে বিভিন্নভাবে প্রভাবিত করে তার প্রতিষ্ঠানে নিয়োগ করে। এটিকে বলা হচ্ছে নির্বাহী শিকার। অর্থাৎ এক্ষেত্রে একটি একটি নির্বাহীর বিশেষজ্ঞ জ্ঞান এবং তার দক্ষতা ও অভিজ্ঞতা এক্ষেত্রে অন্যতম মাপকাঠি হিসেবে কাজ করে থাকে। এটিকে এক্সিকিউটিভ সার্চও বলা হয়ে থাকে। অনাহুত আবেদনপত্র। অনেক সময় খেয়াল করা হয়ে থাকে যে একটা প্রতিষ্ঠান আবেদনপত্র বা কর্মী সংগ্রহের জন্য আবেদনপত্র আহ্বান না করা সত্ত্বেও অনেক কিছু সম্ভাব্য প্রার্থী বা বেকার ব্যক্তিবর্গ চাকরির জন্য আবেদন জানিয়ে প্রতিষ্ঠানসমূহে প্রেরণ করে। সেখান থেকেও একটি প্রতিষ্ঠানের কর্মী সংগ্রহ করা হয়ে থাকে। সরাসরি সংগ্রহ। কোনো প্রতিষ্ঠান সরাসরিভাবে নোটিশ দ্বারা কর্মী সংগ্রহ করে থাকে। উদাহরণ হিসেবে বলা যায় আমাদের গার্মেন্টস শিল্প প্রতিষ্ঠানসমূহ সাধারণত সরাসরি সংগ্রহের ভিত্তিতে কর্মী সংগ্রহ করে থাকে। শ্রমিক সংঘ অনেক সময় অপ্রাতিষ্ঠানিক উৎসের কর্মী সংগ্রহের একটি উৎস হিসেবে কাজ করে থাকে। সাধারণত শ্রমিক সংঘ একটি প্রতিষ্ঠানের শ্রমিক সংঘ তারা বিভিন্ন প্রতিষ্ঠানের শ্রমিক সংঘদের সাথে তাদের যোগাযোগ বা মিথস্ক্রিয়া থাকে। সেক্ষেত্রে তারা ওই প্রতিষ্ঠান থেকেও কর্মী আনয়নের ক্ষেত্রে বা নিয়োগ করার ক্ষেত্রে তার নিজ প্রতিষ্ঠানকে সহায়তা করতে পারে। তো এগুলি হচ্ছে একটি কোন মানব সম্পদ সংগ্রহের বাহ্যিক উৎসের অপ্রাতিষ্ঠানিক উৎসসমূহ। এখন আমরা দেখব হচ্ছে বাহ্যিক উৎসের প্রাতিষ্ঠানিক উৎস কি কি। প্রথমটি হচ্ছে চাকরি বিনিয়োগ কেন্দ্র। চাকরি বিনিয়োগ কেন্দ্রের মাধ্যমে একটি প্রতিষ্ঠান কর্মী সংগ্রহ করতে পারে। কলেজ ও বিশ্ববিদ্যালয়। অনেক সময় অনেক প্রতিষ্ঠান কলেজ ও বিশ্ববিদ্যালয়ের সাথে চুক্তি করে তাদের প্রতিষ্ঠানের সৃষ্ট পদ বা শূন্য পদের বিপরীতে কর্মী নিয়োগ দিতে পারে। পেশাগত ও বৃত্তিমূলক শিক্ষা প্রতিষ্ঠান। অনেকগুলো পেশাগত ও শিক্ষামূলক প্রতিষ্ঠান রয়েছে যেগুলোর মাধ্যমে একটি প্রতিষ্ঠানের মানব সম্পদ কর্মকর্তা যোগাযোগের মাধ্যমে কর্মী নিয়োগ করতে পারে। এছাড়াও কিছু বেসরকারি এজেন্সি রয়েছে যেগুলোর মাধ্যমে একটি প্রতিষ্ঠান
প্রতিষ্ঠান কর্মী নিয়োগ প্রদান করতে পারে, নিয়োগ প্রদান বা সংগ্রহ করতে পারে। মানব সম্পদ সংগ্রহের বাধা বা সীমাবদ্ধতা। তো চলো আমরা এখন দেখে নিই মানব সম্পদ সংগ্রহের ক্ষেত্রে কি কি সমস্যা সম্মুখীন হইতে হয় একটি প্রতিষ্ঠানের ব্যবস্থাপকদেরকে। মানব সম্পদ ব্যবস্থাপকদেরকে প্রথমত হচ্ছে সংগঠনের ইমেজ বা ভাবমূর্তি। একটি প্রতিষ্ঠানের ইমেজ বা ভাবমূর্তি দক্ষ, যোগ্য ও সম্ভাবনাময় মানব সম্পদ সংগ্রহের ক্ষেত্রে অন্যতম বাধা হিসাবে কাজ করে থাকে। অর্থাৎ এক্ষেত্রে একটি প্রতিষ্ঠানের ইমেজ বা ভাবমূর্তি যদি ভালো হয়, তাহলে ওই উক্ত প্রতিষ্ঠানটি অধিক পরিমাণে সম্ভাবনাময় প্রার্থীকে আকর্ষিত করতে পারে। অপরপক্ষে একটি দুর্বল বা একটি নিম্ন ইমেজের বা ভাবমূর্তির প্রতিষ্ঠান অধিক সংখ্যক সম্ভাবনাময় প্রার্থীকে আকৃষ্ট করতে পারে না। পদ বা কাজের আকর্ষণীয়তা, এটি খুবই স্বাভাবিক একটি বিষয় যে একটি কাজ যদি আকর্ষণীয় হয় বা একটি কাজ যদি ঝুঁকিপূর্ণ না হয় এবং সেটি যদি হয় সে বিরক্তিকর না হয় বা পর্যাপ্ত বেতন ভাতাদি বা পদোন্নতির সুযোগ যদি কম হয়, তাহলে ওই পদে একজন সম্ভাবনাময় কর্মী কম আকৃষ্ট হবে। অপরপক্ষে একটি পদ যদি আকর্ষণীয় হয়, বিরক্তিকর না হয় এবং কাজের পরিবেশ যদি অনুকূল হয়, তাহলে সেই সব পদে অধিক পরিমাণ কর্মীকে আকৃষ্ট করা যাবে। প্রতিষ্ঠানের সংগ্রহ নীতি। প্রত্যেকটি প্রতিষ্ঠানে একটি হিউম্যান রিসোর্স রিক্রুটিং পলিসি থাকে। সেই পলিসি অনুযায়ী একটি প্রতিষ্ঠানে কর্মীকে সংগ্রহ করতে হয়। অনেক সময় দেখা যাচ্ছে যে অনেক যোগ্যতম কর্মী প্রতিষ্ঠানের যোগ্যতর কর্মীকে প্রতিষ্ঠানের সংগ্রহ নীতির কারণে প্রতিষ্ঠান নিয়োগ দিতে পারে না। সেক্ষেত্রে যে নীতিগুলো যেমন হচ্ছে ক্ষতিপূরণ নীতি, পদমর্যাদার নীতি বা অভ্যন্তর থেকে পদোন্নতি নীতি, এই বিষয়গুলোর কারণে অনেক সময় অনেক যোগ্য কর্মীকে প্রতিষ্ঠান হায়ার করতে পারে না। সরকারি নিয়ন্ত্রণ বা প্রভাব, একটু আগেও আমরা আলোচনা করেছি যে সরকারি নিয়ন্ত্রণ বা প্রভাব কিভাবে একটি প্রতিষ্ঠানের কর্মী সংগ্রহে প্রভাব বিস্তার করে থাকে। অর্থাৎ সরকার অনেক সময় কোটা পদ্ধতি বা বিভিন্ন ধরনের কোটা পদ্ধতি, যেমন মেধা কোটার বাইরে যেগুলো রয়েছে, মুক্তিযুদ্ধ কোটা বা নারী কোটা, জেলা কোটা, উপজাতি কোটা, বিভিন্ন কোটার মাধ্যমে নিয়োগ মানব সম্পদ সংগ্রহে বাধা সৃষ্টি করতে পারে। সংগ্রহে ব্যয়, মানব সম্পদ সংগ্রহ একটি ব্যয়বহুল প্রক্রিয়া। সেক্ষেত্রে দেখা যাচ্ছে অনেক ছোট প্রতিষ্ঠান অত্যাধিক ব্যয়ের কারণে মানব সম্পদ সংগ্রহের ক্ষেত্রে বাধার শিকার হয়ে থাকে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, চলো আমরা এখন দেখে নিই আমরা জানি হচ্ছে মানব সম্পদ সংগ্রহের দুটি উৎস রয়েছে, একটি হচ্ছে অভ্যন্তরীণ উৎস, আরেকটি হচ্ছে বাহ্যিক উৎস। এখন অভ্যন্তরীণ উৎস থেকে মানব সম্পদ সংগ্রহ করতে কি কি সুবিধা রয়েছে? প্রথমটি হচ্ছে উত্তম গণসম্পর্ক সৃষ্টি। যদি অভ্যন্তরীণ উৎস থেকে মানব সম্পদ সংগ্রহ করা হয়, সেক্ষেত্রে প্রতিষ্ঠানের মধ্যে একটি উত্তম গণসম্পর্ক সৃষ্টি হয়। কারণ হচ্ছে একটি প্রতিষ্ঠানের যিনি বর্তমানে কর্মরত রয়েছেন তার সাথে ওই প্রতিষ্ঠানের যে আরো যে পক্ষগুলো রয়েছে, যেমন সরবরাহকারী, ক্রেতা, আরো যে পক্ষগুলো রয়েছে অর্থাৎ বাহ্যিক পক্ষ, সেই পক্ষগুলোর সাথে আগে থেকেই সম্পর্ক থাকে। তাই যখন ওই কর্মীকে আবার পরবর্তীতে প্রতিষ্ঠান নিয়োগ প্রদান করে, সুতরাং তাদের সাথে আগের সম্পর্ক বহাল থাকে। মনোবল উন্নয়ন,
প্রতিষ্ঠানের অভ্যন্তর থেকে পদোন্নতির মাধ্যমে কর্মী সংগ্রহ করে কর্মীর দক্ষতা এবং অভিজ্ঞতার স্বীকৃতি প্রদান করা হয়। এক্ষেত্রে কর্মীর মনোবল বৃদ্ধি পায়। এর ফলশ্রুতিতে প্রতিষ্ঠানের সকল কর্মীর মধ্যে কাজের প্রতি উৎসাহ, উদ্দীপনা ও প্রচেষ্টার মাত্রা বেড়ে যায়। উত্তম নির্বাচনের সহায়ক, অর্থাৎ একটি প্রতিষ্ঠান থেকে অভ্যন্তর থেকে কর্মী নিয়োগ করা হলে সেটি একটি উত্তম নির্বাচনের সহায়তা প্রদান করে। অর্থাৎ প্রতিষ্ঠানের নির্বাহী আগে থেকেই জানে প্রতিষ্ঠানের কর্মীদের কি পরিমাণ যোগ্যতা, দক্ষতা রয়েছে। তাই সেক্ষেত্রে কর্মী নিয়োগের ক্ষেত্রে দক্ষ, যোগ্য এবং অভিজ্ঞদের নির্বাচন করা সহজ হয়। সময় কম, প্রতিষ্ঠানের অভ্যন্তর থেকে কর্মী নিয়োগ করা হলে কম সময় লাগে, খরচ কম। খরচ মানব সম্পদ সংগ্রহের ক্ষেত্রে একটি অন্যতম বাধা। সেক্ষেত্রে অভ্যন্তর থেকে কর্মী সংগ্রহ করা হলে কম খরচ লাগে। প্রশিক্ষণ সুবিধা লাভ, অভ্যন্তর থেকে কর্মী সংগ্রহ করা হলে কর্মীদেরকে খুব বেশি প্রশিক্ষণ প্রদান করতে হয় না। কারণ হচ্ছে একটি প্রতিষ্ঠানের নতুন কর্মী নিয়োগ দেওয়া হলে তাকে প্রশিক্ষণ প্রদান করতে হয়, কিন্তু এক্ষেত্রে কর্মী আগে থেকে প্রতিষ্ঠান সম্পর্কে অবগত বিধায় তাকে প্রশিক্ষণ প্রদান করতে এভাবে হয় না। শৃঙ্খলা ও আনুগত্য বৃদ্ধি, একটি কর্মী যখন অবগত হয় যে তাকে প্রতিষ্ঠানের অভ্যন্তর থেকে কর্মী নিয়োগ করা হবে, সেক্ষেত্রে সে প্রতিষ্ঠানের ঊর্ধ্বতনের প্রতি অত্যাধিক আনুগত্য প্রকাশ করে থাকে। এতে করে প্রতিষ্ঠানের শৃঙ্খলা ও আনুগত্য বৃদ্ধি পায়। নিরাপত্তা অনুভূতি, প্রতিষ্ঠানের অভ্যন্তর থেকে কর্মী নিয়োগ করার ফলে প্রতিষ্ঠানের কর্মীদের মধ্যে একটি চাকরি নিরাপত্তার অনুভূতি সৃষ্টি হয়, যেটি কিনা তার উৎপাদনশীলতা বৃদ্ধিতে সাহায্য করে থাকে। নিয়োগ স্থিতিশীলতা, অভ্যন্তর থেকে কর্মী নিয়োগ করার ফলে প্রতিষ্ঠানের সুসৃষ্ট শূন্যপদ পূরণ হয়, যার মাধ্যমে প্রতিষ্ঠানের শূন্যপদ থাকে না বিধায় প্রতিষ্ঠানের নিয়োগ স্থিতিশীলতা বজায় থাকে। সততা ও নির্ভরতা বৃদ্ধি, অভ্যন্তর থেকে উৎস থেকে কর্মী নিয়োগ করলে কর্মীদের মধ্যে সততা এবং নির্ভরতা বৃদ্ধি পায়। এবং সর্বশেষটি হচ্ছে শ্রম ঘূর্ণায়মানতা হ্রাস, যেটাকে আমরা বলি হচ্ছে লেবার টার্নওভার, অর্থাৎ একটা প্রতিষ্ঠানের কর্মীদের সুইচ করার পর বা এক প্রতিষ্ঠান থেকে অন্য প্রতিষ্ঠানে চলে যাওয়ার প্রবণতাটা অভ্যন্তরীণ উৎস থেকে কর্মী সংগ্রহ করলে হ্রাস পেয়ে থাকে। তাহলে এগুলি হচ্ছে মানব সম্পদ সংগ্রহের অভ্যন্তরীণ উৎসের সুবিধা। তো এখন আমরা অভ্যন্তরীণ উৎস থেকে মানব সম্পদ সংগ্রহ করলে কিছু কিছু অসুবিধা রয়েছে, সেগুলো একটু দেখে নেই। উপযুক্ত কর্মী সংগ্রহে সমস্যা, অভ্যন্তরীণ উৎস থেকে জনশক্তি সংগ্রহ করা হলে উপযুক্ত দক্ষ অভিজ্ঞ কর্মী খুঁজে পাওয়া যায় না। যেহেতু কর্মরত কর্মীদের মধ্য থেকে কর্মী সংগ্রহ করতে হয়, তাই অল্প সংখ্যক কর্মীর মধ্য থেকে নির্দিষ্ট পদের জন্য উপযুক্ত কর্মী সংগ্রহ করা যায় না। তো তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে অভ্যন্তরীণ উৎস থেকে কর্মী সংগ্রহ করলে কর্মীদের সংখ্যা অল্প থাকে, আর অল্প সংখ্যক কর্মীর মধ্য থেকে উপযুক্ত কর্মী নির্বাচন করা একটি দুরূহ কাজ। এটি অভ্যন্তরীণ উৎস থেকে মানব সম্পদ সংগ্রহের একটি অসুবিধা। প্রতিযোগিতার অভাব, কর্মরত কর্মীদের মধ্য থেকে কর্মী সংগ্রহ করা হলে কর্মীদের মধ্যে প্রতিযোগিতামূলক মনোভাব গড়ে ওঠে না। বাহ্যিক উৎস থেকে কর্মী সংগ্রহ করা হলে অনেক প্রার্থীর মধ্য থেকে নিজের পছন্দ মতো প্রার্থী বাছাই করা যায়, আর সেক্ষেত্রে প্রতিযোগিতার সৃষ্টি হয়। অর্থাৎ হচ্ছে একটি প্রতিষ্ঠানের অভ্যন্তর থেকে কর্মী সংগ্রহ করলে কর্মীদের মধ্যে প্রতিযোগিতার অভাবটা লক্ষ্য করা
যায়। শ্রমিক সংঘের প্রভাব। শ্রমিক সংঘ একটি প্রতিষ্ঠানের একটি অন্যতম প্রভাব বিস্তারকারী সংগঠন। শ্রমিক শ্রমিক সংঘের প্রতিষ্ঠানের অভ্যন্তরে কর্মী নিয়োগ করার ক্ষেত্রে শ্রমিক সংঘ প্রভাব বিস্তার করে থাকে। এক্ষেত্রে শ্রমিক সংঘের প্রভাবে স্বজনপ্রীতি, দুর্নীতি সহ নানা ধরনের অনিয়মের সৃষ্টি হয়। অনেক সময় শ্রমিক সংঘের চাপে কর্তৃপক্ষ অযোগ্য ব্যক্তিদেরকে নিয়োগ দিতে বাধ্য হয়, এতে করে প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়। মানসিকতার পরিবর্তন হয় না। একই প্রতিষ্ঠানে দীর্ঘদিন নিম্ন পদে চাকরি করার কারণে বিভিন্নভাবে কর্মীর মন মানসিকতা ও দৃষ্টিভঙ্গি সংকীর্ণ হয়ে যায়। কারণ আমরা সাধারণত মানুষ বৈচিত্র্য পছন্দ করে। একই কাজ বারবার করলে মানুষের মধ্যে একঘেয়েমি চলে আসে, আর যেটির কারণে মানুষের মানসিকতা পরিবর্তন হয় না, যা একটি প্রতিষ্ঠানের জন্য সার্বিকভাবে ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। কর্মোদ্দীপনার অভাব। অভ্যন্তরীণ উৎস থেকে কর্মী সংগ্রহ করা হলে বাইরে হতে কোনো দক্ষ কর্মী সংগ্রহ করতে পারে না। অর্থাৎ এক্ষেত্রে যোগ্যতা থাক বা না থাক, দক্ষতা না থাকলেও কর্মী যদি বুঝতে পারে কর্মরত কর্মীদের মধ্য থেকে কর্মী সংগ্রহ করা হবে, তাহলে তারা মনের সংগ্রহে সরকারে কাজ করে না। এতে কর্মীদের উদ্দীপনা ও কর্মস্পৃহা কমে যায়। এছাড়াও বাহ্যিক প্রতিযোগিতার জন্য প্রতিবন্ধকতা ও স্বজনপ্রীতি অভ্যন্তরীণ উৎস থেকে কর্মী সংগ্রহ করার ক্ষেত্রে কিছু অসুবিধা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, চলো আমরা এখন একটি প্রতিষ্ঠানের কর্মী সংগ্রহে বাহ্যিক উৎস থেকে সংগ্রহ করলে কি কি সুবিধা রয়েছে সেগুলো একটু দেখে নিই। প্রথমত হচ্ছে জ্ঞান ও অভিজ্ঞতার সংমিশ্রণ। একটি প্রতিষ্ঠানে যখন বাহ্যিক উৎস থেকে কর্মী সংগ্রহ করা হয়, সেই কর্মীদের জ্ঞান এবং দক্ষতা প্রতিষ্ঠানের বর্তমান কর্মীদের জ্ঞান ও দক্ষতার মিশেলে একটি প্রতিষ্ঠানের জ্ঞান ও দক্ষতার সংমিশ্রণ ঘটে। এটি কিনা একটি প্রতিষ্ঠানের সফলতার অন্যতম কারণ হয়ে উপায়। সম্ভাবনাময় কর্মী সংগ্রহ। প্রতিষ্ঠানের বাহ্যিক উৎস থেকে কর্মী সংগ্রহ করলে অধিক সম্ভাবনাময় এবং দক্ষ কর্মীদেরকে প্রতিষ্ঠান আকৃষ্ট করতে পারে। চাহিদা ভিত্তিক কর্মী সংগ্রহ, প্রশিক্ষণ সুবিধা, কর্মোদ্যোগ সৃষ্টি, দৃষ্টিভঙ্গির পরিবর্তন, কর্মসংস্থানে সহায়ক। এই একটি প্রতিষ্ঠান বাহ্যিক উৎস থেকে কর্মী সংগ্রহ করলে এই সুবিধাগুলো লাভ করে থাকে। চলো এখন দেখে নেওয়া যাক বাহ্যিক উৎস থেকে মানব সম্পদ সংগ্রহ করলে কি কি অসুবিধা রয়েছে। প্রথমটি হচ্ছে সময় ও ব্যয় সাপেক্ষ। বাহ্যিক উৎস থেকে কর্মী সংগ্রহ করতে হলে বিভিন্ন ধরনের নিয়মকানুন পালন করতে হয়। তাছাড়া বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করে কর্মী নিয়োগ দেওয়া হয়, এতে যথেষ্ট সময় ও অর্থ ব্যয় হয়ে থাকে। অযোগ্য কর্মী সংগ্রহের সম্ভাবনা। বাহ্যিক উৎস থেকে কর্মী সংগ্রহের আরেকটি বড় অসুবিধা হলো এই পদ্ধতিতে অযোগ্য ও অদক্ষ কর্মী সংগ্রহের সম্ভাবনা থাকে। বহু সংখ্যক চাকরি প্রার্থীদের মধ্য থেকে উপযুক্ত প্রার্থী বাছাই করা খুব কষ্টকর ও দুরূহ কাজ বলে অনেক সময় অযোগ্য কর্মী নিয়োগ পেয়ে যায়। অভ্যন্তরীণ কর্মীর মনোবল নষ্ট হয়। কর্মরত কর্মীদের পদোন্নতির সুযোগ থাকলে তারা অধিক আগ্রহ মনোবল নিয়ে কাজে প্রবেশ করে, কিন্তু বাহ্যিক উৎস থেকে কর্মী সংগ্রহ করা হলে কর্মরত কর্মীদের পদোন্নতির পদ বন্ধ হয়ে যায়। এতে কর্মীদের মনোবল হ্রাস পায়, ফলশ্রুতিতে প্রতিষ্ঠানের কর্মীদের মধ্যে অসন্তোষ বাড়ে ও উদ্দীপনা নষ্ট হয়। শ্রমিক সংঘের বিরোধিতা। অভ্যন্তরীণ উৎস ছাড়া বাহ্যিক উৎস থেকে কর্মী সংগ্রহ করা হলে প্রতিষ্ঠানের শ্রমিক সংঘ বিরোধিতা করতে পারে। এতে প্রতিষ্ঠানের অভ্যন্তরে
বিশৃঙ্খলার সূত্রপাত হয় এবং সামগ্রিক কার্য বাধাগ্রস্ত হয়। প্রভাবশালী মহলের চাপ। বাহ্যিক উৎস থেকে কর্মী সংগ্রহ করা হলে অনেক সময় প্রভাবশালী মহল চাপ সৃষ্টি করে, ফলশ্রুতিতে বাধ্য হয়ে অযোগ্য কর্মীদেরকে চাকরি প্রদান করতে হয়। প্রতিষ্ঠানে কোনো অযোগ্য ব্যক্তি নিয়োগ পেলে সামগ্রিকভাবে প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়। এছাড়াও পদ্ধতিগত অসুবিধা। বাহ্যিক উৎস থেকে কর্মী সংগ্রহ করার সময় অনেক নিয়মকানুন পদ্ধতি রয়েছে, যেমন শূন্য পদের তালিকা তৈরি, প্রতিটি পদের যোগ্যতা, অভিজ্ঞতা, দক্ষতা, বয়স, বেতন ও সুযোগ সুবিধা নির্ধারণ করে বিজ্ঞাপনের দ্বারা আবেদনপত্র প্রেরণ ও দরখাস্ত আহ্বান করতে হয়। এতদিক অর্থাৎ এক্ষেত্রে বাহ্যিক উৎস থেকে সংগ্রহ করার ক্ষেত্রে বিভিন্ন পদ্ধতিগত অসুবিধায় পড়তে হয় একটি প্রতিষ্ঠানকে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে এতটুকুই। আশা করি তোমরা ক্লাসটি মনোযোগ সহিত উপভোগ করেছ। সর্বশেষে সেটি হচ্ছে স্টে হোম, স্টে সেফ, অর্থাৎ যেটি আজকে আমাদের ভালো থাকার অন্যতম মূল মন্ত্র, সেটি হচ্ছে আমাদেরকে অবশ্যই আমার এবং আমার পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার জন্য অবশ্যই আমাদেরকে ঘরে থাকতে হবে এবং ঘরে থাকার পাশাপাশি আমরা আমাদের নিয়মিত অধ্যয়ন বা আমাদের যেটি মূল কাজ পড়াশোনা করা, আমাদেরকে সেটি অবশ্যই চালিয়ে যেতে হবে। পরিশেষে তোমরা যাতে সুস্থ থাকো, নীরোগ থাকো এবং করোনা মহামারী থেকে মুক্ত থাকো, এই আশীর্বাদ ব্যক্ত করে আজকের ক্লাস এখানে সমাপ্ত করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।